बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरुल हदीसि किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই হালাকাটা ২ দিন শিডিউল করার পরেও আমরা করতে পারি নাই। মানে ২ দিনই আমরা অ্যানাউন্সমেন্টটা দিছি, তারপর করতে পারি নাই। আমরা সেজন্য দুঃখিত। এবং আমাদের হাতের বাইরে ছিল। ১ম দিনটা তো অবশ্য আমরা আগেই অ্যানাউন্স করছিলাম যে আমরা করব না। আ যেহেতু আমাদের ছিল, এজিএম ছিল আইসিটির। কিন্তু ২য় দিনটা আমরা একেবারে সব মানে হালাকার অ্যানাউন্সমেন্ট করার পরে আমাদের ক্যানসেল করতে হয়েছে। সেটা অবশ্য একটা হয়, মানে একটা ছেদ পড়ে। আর এটা যেহেতু আমরা একটা বই ধরে পড়তেছি, এটার ধারাবাহিকতাটা ইম্পর্টেন্ট, বা সাথে থাকাটা ইম্পর্টেন্ট। তো যাই হোক, বইটার কথা তো জানেন যারা আগের থেকে আছেন আমাদের সাথে। দ্য মিউজিক মেড মি ডু ইট বইটার নাম। ডক্টর গহর মুশতাক বলে একজন ভদ্রলোক, পাকিস্তানি অরিজিনের, উনি ওনার লেখা বই, আমেরিকায় থাকেন। উনি বায়োকেমিস্ট্রি এবং বায়োফিজিক্যাল কেমিস্ট্রি স্টুডেন্ট, বা রিসার্চ ফিল্ড ওনার। উনি ক্লাসিক্যাল ইসলামিক সায়েন্সেস পড়ছেন একদম ছোটবেলা থেকে। তার বাবা এই ছিলেন, বাবা ইসলামী লাইনের ছিলেন, ব্যক্তিত্ব ছিলেন ইসলামী পড়াশোনার। উনি এখন বর্তমানে আমেরিকাতে বা যেখানে থাকেন সেখানে অনেক অনেক মসজিদে বা ইসলামিক সেন্টারে জুমার খুতবা দিয়ে থাকেন। আর তার বইয়ের ভিতরে এই বইটা ছাড়াও গ্রোয়িং এ বিয়ার্ড ইন দ্য লাইট অফ কোরআন, সুন্নাহ অ্যান্ড মডার্ন সায়েন্স, দাড়ি রাখার ব্যাপারে একটা বই আছে। দ্য ইন্টেলিজেন্ট হার্ট, দ্য পিওর হার্ট, an insight into the human heart based on the Quran and Sunnah and modern science. আরেকটা বই আছে, ইসলাম, ইটস বিউটি অ্যান্ড উইজডম। আর এই বইটা তো আমরা পড়তেছি। এটা আইআইপিএইচ এর বই। আইআইপিএইচ সম্বন্ধে আপনারা যারা জানেন, ইন্টারন্যাশনাল ইসলামিক পাবলিশিং হাউস, তাদের বই। তারা মোটামুটি ভাবে অথেন্টিক বই করেন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা ভালো সোর্স আর। আমরা টাইটেল চ্যাপ্টারে ছিলাম। এক একটা বইয়ের অনেক সময় দেখা যায় একটা বইয়ের নাম, সেই নামে একটা চ্যাপ্টার থাকে। এই চ্যাপ্টারটা হচ্ছে সেই চ্যাপ্টার। এই বইয়ের চ্যাপ্টার গুলো আমরা আগে একদিন বোধহয় বলছি বা আলোচনা করছি যে কি কি চ্যাপ্টার আমরা পড়ছি বা পড়বো। তো প্রথমে আমরা ওইটা একটু দেখে নেই, তাহলে আমাদের যারা নতুন যদি ২-৪ জন থাকেন তাদের জন্য সুবিধা হবে। প্রথম চ্যাপ্টারটা ছিল মিউজিক ফ্রম দ্য শরিয়া ভিউ, শরিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে, শরিয়া বা ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে মিউজিক। তারপরে চ্যাপ্টার ছিল সায়েন্টিফিক রিসার্চ অ্যাবাউট ইফেক্টস অফ অফ সায়েন্টিফিক রিসার্চ অ্যাবাউট দ্য ইফেক্টস অফ মিউজিক অন দ্য বডি, আমাদের শরীরের উপরে বা বডি সিস্টেমের উপরে, ব্রেনের উপরে, ইত্যাদির উপরে মিউজিকের কি এফেক্ট, সেটা ছিল। ৩ নাম্বার চ্যাপ্টার ছিল সেক্স, ড্রাগস অ্যান্ড রক অ্যান্ড রোল, সেটা আমরা শেষ করছি। ৪ নাম্বার চ্যাপ্টারে আছি আমরা, মিউজিক মেড মি ডু ইট, এই চ্যাপ্টারটার নাম। এখানে আমরা যেটুকু শেষ করছিলাম তারপর থেকে এখন পড়বো ইনশাআল্লাহ। যে সাব হেডিংটার ভিতরে আছি আমরা এখানে, সেটা ছিল কম্প্যারিজন বিটুইন সফট স্লো মিউজিক অ্যান্ড ফাস্ট লাউড মিউজিক। আমরা অনেকেই মনে করি যে সফট স্লো মিউজিক গুলা অ্যাকসেপ্টেবল, অথবা লেস হার্মফুল, অথবা সফিস্টিকেটেড, অথবা এগুলোতে বোধহয় অত ক্ষতি হয় না। কিন্তু আসলে আমরা দেখছি যে এগুলা ওই স্লো পয়জনিং মতো এফেক্ট করে এবং অনেক বেশি ক্ষতিকর এগুলো। এই জন্য বেশি ক্ষতিকর যে এই ক্ষতিটা আপনার চোখ এড়ায় যায়, বা আপনার সেন্স এড়ায় যায়, বা আপনি নিজেও রিয়েলাইজ করেন না যে কখন আপনি এর ভিতর ঢুকে গেছেন। এই জন্য বেশি ক্ষতি করার। অনেকটা ওই আমরা অন্তরের রোগ নিয়ে কথা বলছি না আগে, যখন বলছি আমরা কি বলছি যে অন্তরের রোগ প্রধানত অনেক ধরনের আছে, কিন্তু প্রধানত ২ রকমের। একটা হচ্ছে শাহাওয়াত, একটা হচ্ছে শুবহাত। শাহাওয়াতটা কি? মানুষ রিপুর তাড়নায় যেটা করে, উত্তেজনায়, আবেগে করে, এই ধরনের ব্যাপার। সেটা কিন্তু যে করে
যদিও সে ইম্পালসিভলি করে, কিন্তু সে বোঝে যে সেটা খারাপ কাজ করতেছে এবং ইমিডিয়েটলি বোঝে যে সে খারাপ কাজ করছে বা করতেছে। কিন্তু শুভহাত যেটা, সন্দেহ যেটা, সন্দেহটা কিন্তু মাল্টিপ্লাই করতে হবে। খুব সন্তর্পণে ঢুকে আপনার অন্তরে সন্দেহের বীজটা মানে বপন করা হয় বা বপিত হয় যদি বলি আমরা। খুব সন্তর্পণে বা খুব ইনসিডিয়াস যেটাকে বলি, আপনি রিয়ালাইজ করেন না। তারপরে আস্তে, আস্তে এটা শাখা প্রশাখা গজাইতে থাকে এবং একসময় আপনি ঈমান হারায় ফেলেন যদি আপনি কেয়ারফুল না হন আরকি। তো একই কথা এখানে স্লো মিউজিকে আমরা অনেক সময় স্লো মিউজিকটাকে অ্যাকসেপ্টেবল মনে করি। দেখবেন যে ধরেন সিঙ্গাপুর এয়ারপোর্ট বা নারিতা জাপানে আপনি দেখবেন যে খুবই লো নয়েজ বা ভয়েসে ক্লাসিক্যাল মিউজিক বাজতেছে। সুবার্ট, মোজার্ট বা এই বিটোভেন এই মার্কা সিম্ফনি অথবা তাদের যে কাজগুলা সেগুলা খুবই ইসে বাজতেছে। আপনি মনে করেন যে এগুলা হয়তো আপনি নোটিসই করতেছেন না অথবা কেউ নোটিস করতেছে না বা খুব খেয়াল না করলে তো বুঝবেনও না যে একটা কন্টিনিউয়াসলি একটা মিউজিক বাজতেছে। কিন্তু এগুলার এফেক্ট সাংঘাতিক এবং সুদূর প্রসারী ইফেক্ট। এটা নিয়েই এই চ্যাপ্টারটাতে কথা বলা হয়েছে এবং আমরা প্রথম দিন পড়ছি একটা অংশ। আজকে তারপর থেকে পড়বো। The above discussion makes it clear, আমরা আগে যে ডিসকাশনটা করছি, that while different categories of music may have different methods of action, they are not really different from each other in terms of their results, their evil influence upon the society. এন্ড রেজাল্ট যখন আসবে বা শেষ পর্যন্ত কি দাঁড়াইলো, মিউজিক থেকে কি পাইলাম আমরা বা কি প্রভাব আসলো লাইফে বা সমাজে, সেইখানে কিন্তু তারা খুব একটা ডিফারেন্ট না। তারা মোটামুটি ভাবে তারা একই ধরনের ই করে, একই ধরনের এফেক্ট। This is because all of them emanate from the same fountain of corruption, মানে একই অরিজিন থেকে আসে, একই ব্যাপার আর কি, ব্যাপারগুলো একই, অরিজিন একই জায়গা থেকে অরিজিনেটেড। অর্থাৎ মানুষের উপরে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের যে এফেক্ট, ভয়েসের যে এফেক্ট বা পার্টিকুলারলি অপোজিট সেক্স বা ইসের যে এফেক্ট, মানে বিপরীত লিঙ্গের যে কণ্ঠের যে এফেক্ট, এগুলো মোরলেস একই ধরনের হয়ে থাকে। এরপরে বলতেছেন যে লাউড মিউজিক উইথ এ ফাস্ট পেস ডিস্ট্রয়স ইটস লিসনার্স মোর কুইকলি, মানে লাউড মিউজিকের এফেক্টটা খুব ফাস্ট এবং মানে যারা শোনে তাদের উপর এফেক্টটা খুব ফাস্ট হয় এবং খুব তাড়াতাড়ি তাদেরকে ধ্বংস করে। এখানে ডিস্ট্রয়েস কথাটাই বলছেন। whereas softer slower music is a slow killer, এবং যেহেতু আপনি রিয়েলাইজ করেন না যে সে আপনাকে কিভাবে লিউড যদি বলি বা আপনাকে কিভাবে বিমোহিত করতেছে, এটা রিয়েলাইজ করেন না, সেই জন্য ওটার এফেক্টটা অনেক বেশি বা স্লো কিলার। আমি এমনি যদি অন্যভাবে বলি, যেমন আমাদের ডেইলি লাইফ থেকে যদি আমি বলি যে ধরেন বাংলা ভাষায় এ বিদেশি চুরি করে যেসব সুর অথবা কথা চুরি করে অনেক রক বা পপ মিউজিক মার্কা আছে না, বা অনেক ধুমধাড়াক্কা গান আছে, সেগুলো হয়তো আপনি শুনছেন, তৎক্ষণাৎ আপনার হয়তো একটা এফেক্ট হয়েছে, আপনি হয়তো পা নাড়ছেন বা আপনার শরীর শরীর দোলাইছেন ওইগুলো তালে তালে, এবং ওইখানে শেষ হয়ে গেছে। কিন্তু যারা ছোটবেলা থেকে ধরেন রবীন্দ্রসঙ্গীত বা এই ধরনের জিনিসগুলো, স্লোয়ার যেগুলো মিউজিক, সেগুলো শুনে বড় হয়েছেন, তারা কিন্তু সহজে ওটাকে মাথা থেকে বাইর করতে পারবেন না। আপনি দেখেন, আপনি এখনো মনে করতে পারবেন আপনি 15 বছর বয়সে যেটা শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত বা হয়তো বাসায় শোনা হইতো, আপনি 35 বছর বয়সেও ঠিকই মনে করতে পারবেন যে আপনি কি শুনছিলেন। This may not be obvious at times, but that should not mislead anyone to think that soft music অথবা slow music is angelic and humble. Angelic মানে কোনো ইভিল নাই আর কি, ফেরেশতা মার্কা ব্যাপার, এবং আপনার হাম্বল এটা মনে করে কোনো কারণ নেই। ইট ইজ জাস্ট দ্যাট ইটস ডেঞ্জার্স আর মোর সাটল। সাটল কথার মানে হচ্ছে সূক্ষ্ম। এটার ব্যাপারটা এটাই যে এটার এটার গুলা মানে ডেঞ্জার বা এটার বিপদগুলা সূক্ষ্ম।
all forms of music are prohibited in the teachings of the Quran and Sunnah. যত ফর্ম, এটা বলার কোনো উপায় নাই যে এই ফরম্যাটটা লেস হার্মফুল, সুতরাং এটা আমরা শুনতে পারি, ওইটা শুনতে পারবো না, এরকম না। এবং আপনারা জানেন, আমরা আগেও বলছি যে যেই সমস্ত জিনিসকে আমরা এখনকার দিনে বলতে চাই, নাশিদ বলতে চাই, সেগুলাও ওয়াইডলি এবং মোস্ট অফ দোজ হারাম ইসলামে। এটা নিয়ে আমরা একটা ভিডিও আপনাদেরকে দিছি আগে। সেই ভিডিওতে যারা যারা দেখছেন বা এই আয়োজনে আমরা ওইটার লিঙ্কটা দিছিলাম। এই মুস্তাব আকেরি বলে একজন লেবানিজ অরিজিনের একজন তালেবুল ইলম বলি আমরা, অথবা আলেম বলি, যাই বলি, মধ্যবয়স্ক, বয়সটা কম ওনার। তো তার ওই লেকচারটাতে উনি ডিটেইলস আলোচনা করছেন যে কিভাবে আমরা যেটাকে নাশিদ বলি এরকম কিছু এক্সিস্ট করতো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, এবং কিভাবে আহ, এই জিনিসগুলাও আমাদেরকে কারাপ্ট করে, এই ডিটেইলস বর্ণনা আছে এখানে। আচ্ছা, various types of music are related to one another just as cigars are related to cigarettes. এটা একটা প্রচলিত এই যে পাইপ বা সিগার যেটাকে বলি, সিগার মানে চুরুট, সেটা বোধহয় সিগারেটের চেয়ে একটু আলাদা কিছু, এরকম কিন্তু অনেকে মনে করে। অনেকে মনে করে যে ইফ ইউ মাস্ট, এরকম কথাও আছে প্রচলিত, যদি স্মোক করতে হয় তাহলে সিগার খাও, ওটা ওটা সিগার মানে চুরুট, ওটা লেস হার্মফুল। কিন্তু আসলে ব্যাপারটা একই, একই জিনিস থেকে, একই তামাক পাতা হচ্ছে এটার মেইন ম্যাটেরিয়াল, এবং সেটার থেকে সিগার হয়, সেটার থেকে সিগারেট হয়, এই জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট মোড়কে আর কি, বা ডিফারেন্ট ডিফারেন্ট চেহারাটা আলাদা। আচ্ছা, তারপরে বলতেছেন, and research on one form of music applies to the other type as well. যদি আপনি গবেষণা করেন একটা টাইপের নিয়ে করলে ওটা অন্যগুলোর ব্যাপারেও প্রযোজ্য হবে। ইনফ্যাক্ট উইথ দ্য advent of modern acoustic technology, the traditional type of songs evolved into pop and rock songs. এই নানা রকমের সাউন্ডের ম্যানিপুলেশন বা নানা রকমের এফেক্ট, নানা রকমের, ধর ইলেকট্রিক গিটার, কথার কথা, এটা হয়তো 100 বছর 150 বছর আগে ছিল না। এখনকার যে কিবোর্ড গুলা বলে যেগুলা, ওগুলা ছিল না। এগুলা এগুলা যত বেশি আসছে তত কি হয়েছে যে ট্র্যাডিশনাল গানগুলা একটা পপ এবং রক ইসে পরিণত হয়েছে। যেমন আমি একটা উদাহরণ দেই, যেমন যেজন প্রেমের ভাব জানে না, এই গানটা হয়তো ধরেন 100 বছরের পুরানো গান হয়তো, এবং একটা গ্রাম্য ফুটিং এ, হয়তো রংপুর, দিনাজপুর, ওইসব সাইডে এইসব এই ধরনের গানগুলো আছে, হয়তো গ্রামে কোন চটুল কোন একটা আয়োজনে হয়তো এগুলো গাওয়া হয়েছে বা হয়েছে। কিন্তু এগুলা এই নতুন ফর্মে যখন এই পপ বা রক মিউজিকের এলিমেন্ট গুলা সহকারে যখন এগুলাকে গাওয়া হয়, তখন এগুলা কিন্তু অন্যরকম একটা এফেক্ট আনে, এবং অনেক বেশি কি বলবো, মানে অনেক বেশি অ্যাপিলিং হয় মানুষের কাছে। The filth and corruption that was lying hidden in traditional music became very obvious with the advent of modern technology such as radios, tape recorders, amplifiers, amplifying speakers, music television stations, cables, dish network, CD players, DVDs, the internet, and portable devices like Walkman, iPods, and MP3. এগুলার এফেক্টটা মাল্টিপ্লাইড হয়েছে, এবং হিডেন যে কারাপশন বা হিডেন যে এই ছিল সেটা আরো বেশি, যেটা এতদিন হিডেন ছিল। যেমন ধরেন যে যে গানটা কথা বললাম, যেজন প্রেমের ভাব জানে না, এই গানটা যখন মানে মানে গ্রাম্য ফুটিং এ হয়তো একতারা বা দুই তারা বা কিছু ছাড়াই গাওয়া হয়েছে, তখন যে এফেক্ট, আর এখন যখন মানে রুনা লালার মতো কেউ যখন এটা স্টেজে গেছেন, এখন বলতে না, এখন থেকে হয়তো আরো আরো 10 বছর 20 বছর আগে গাইছেন উনি, যখন স্টেজে গেছেন উইথ অল দোজ আর কি, যেগুলোর কথা বললাম, ইলেকট্রিক গিটার, তারপরে আপনার কি বলে কিবোর্ড এন্ড অন্যান্য জিনিস সহকারে যখন গাইছেন, তখন সেটার এফেক্টটা বা যে ফিল্ডটা, যে করাপশনটা, যে মানুষকে নষ্ট করার যে পটেনশিয়াল ছিল, সেটা অনেক বেশি প্রকট ভাবে বোঝা গেছে বা দেখা গেছে। আপনারা জানেন, আমি অনেক এটা তো অনেক বছর আগের কথা, হয়তো 30 বছর আগের কথা।
বা আরো বেশি 40 বছর হইতে পারে। এই যে বাংলা একাডেমিতে এখানে পাকিস্তানি কোন এক সিঙ্গার গান গাইতেছিলেন, বাংলাদেশি কোন মেয়ে কাপড় খুলে ফেলতে চাইছে। এই গানের ইসে মানে তালে তালে নাচতে নাচতে কাপড়-চোপড় খুলে ফেলতে চাইছিল। তো এগুলা এই ইফেক্ট গুলা ওই গানগুলার ভিতরেও আছে কিন্তু ওইগুলা হিডেন ছিল। আমি বলতেছি যেগুলো ট্র্যাডিশনালি আমরা বলি। কিন্তু যখন ওইগুলা এই নতুন ভাবে আবার গাওয়া হইলো বা নতুন ভাবে নতুন ইন্সট্রুমেন্ট নতুন ইসের মাধ্যমে এগুলোকে প্রেজেন্ট করা হলো তখন অনেক বেশি এফেক্টিভ হয় এগুলা। এফেক্টিভ বলতে কাজ করে আরকি। খারাপ খারাপ দিকে কাজ করে মানুষের উপরে। Although most music has a message of sexuality and rebellion against authority. ২ টা কথা বললেন। খুব ইম্পোর্টেন্ট কথা। মিউজিক মাত্রই তার ভিতরে সেক্সুয়ালিটি থাকবে এবং বিদ্রোহের একটাই থাকবে এগেইনস্ট অথরিটি। মোস্ট অফ দ্য মিউজিক মানে বেশিরভাগ। সব যদি নাও হয়, সব যদি নাও হয় কিন্তু মোস্ট অফ দ্য মিউজিক স্পেশালি পপুলার মিউজিক যেগুলো মানুষের কাছে পপুলার, যেগুলো মানুষ পছন্দ করে সেসব মিউজিকের কথা আসতেছে এখানে মেইনলি। সেগুলোর ভিতরে কি থাকবে? সেক্সুয়ালিটি থাকবে। এই যে আমি বললাম যেজন প্রেমের ভাব জানে না অথবা সেই আমার মায়ের জেনারেশনের মানুষ গাইছেন। আপনাদের আগে বলছি। জ্বালাইলে যে জ্বলে আগুন নিভানো বিষম দায়, আগুন জ্বালাইস না আমার গায়ে। এটা এটা যদি আপনি এখনকার ফুটিং এ বা এখন আমার যে বয়স বা এখন আমি যা বুঝি, ছোটবেলায় হয়তো আমি বুঝি নাই। কিন্তু এখন আমি যা বুঝি সেখান থেকে যখন আমি দেখি এটা প্রচন্ড অশ্লীল একটা গান। অত্যন্ত অশ্লীল একটা গান। সেক্সুয়ালিটি যেটা বললেন। আরেকটা হলো রেবেলিয়ন, বিদ্রোহ এগেইনস্ট কি? অথরিটি। অথরিটি বলতে কি আমি কি শুধু রাষ্ট্রীয় অথরিটি, রাজা বা আপনার প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার সেটা না। এখানে অথরিটি বলতে প্রাইমারিলি কাদের এগেইনস্ট এ যায়? প্রাইমারিলি কিন্তু বাবা-মার এগেইনস্ট এ যায়। আমি এইখানেই বলছিলাম একদিন আপনাদেরকে যে খুব একটা র‍্যাপ ছিল খুবই পপুলার হয়েছিল ইউরোপে। নাইজেরিয়ান বর্ন সুইডিশ সিঙ্গার সরি। নাইজেরিয়ান বর্ন সুইডিশ সিঙ্গারে গাওয়া ডক্টর আলবান তার নাম। হ্যাঁ? ইটস মাই লাইফ সেট মি ফ্রি গানটা। এটা হচ্ছে বাবার এগেইনস্ট এ, বাবার অথরিটির এগেইনস্ট এ গাওয়া গান। তো ইসলাম হচ্ছে অথরিটির দিন। ইসলামে কিন্তু সর্বত্র অথরিটির ব্যাপার আছে। এটা রিয়ালাইজ করেন বা না করেন, আজ থেকে করেন যদি আগে নাও করে থাকেন। ইসলাম হচ্ছে সর্বত্র অথরিটির দিন এবং ডিসিপ্লিনের দিন। সো মাচ সো দ্যাট ৩ জন মানুষ যদি এখান থেকে চিটাগং যায়, তাদেরকেও সাজেস্ট করা হয় যে ৩ জনের ভিতরে একজনকে সফরের আমির বানায় নিতে। যাতে এই সফরের ভিতরে চূড়ান্ত সিদ্ধান্তটা উনার হবে এবং সবাই মেনে নিবে। বাকি ২ জন মেনে নিবে উনি যখন একটা সিদ্ধান্ত দিবেন। সো দ্যাট ডিসিপ্লিন থাকে, অথরিটি থাকে, স্মুথ হয় অ্যাকশন গুলা। যেকোনো কিছু স্মুথ হয়। আমি যে খুব একটা উদাহরণ দেই যে ধরেন চিটাগাং গেলাম, চিটাগাং স্টেশনে নাইমা এখন কোন হোটেলে উঠবো এটা নিয়ে ২ জনের ভিতর বচসা লাগলো। বা ৩ জনই বললেন যে ৩ টা হোটেলের নাম বললেন। এখন এটার ৩ জনই অ্যাডামেন্ট যে ওই উনি যেটা বলছেন ওটাতে উঠবেন। কেমনটা অচল অবস্থা হবে না? কিন্তু এই অবস্থায় যদি একজন আমির থাকেন এবং আগে ডিসাইডেড হয় যে এই সফরের আমির অমুক এবং এই সফরের জন্য শুধু তার আমিরত্ব বা ইমারাত যেটাই বলেন উনি উনি মানে চিটাগং থেকে আবার ঢাকায় ফিরে আসলেই তার আমিরত্ব শেষ বা এই এই অ্যারেঞ্জমেন্টটা শেষ। তাহলে কত সুবিধা ধরেন স্টেশনে নামার পরে একজন বললেন হোটেল এ তে যাবেন, একজন বললেন বি তে যাবেন। আমির তখন বললেন যে না আমরা এ আর বি কোনটাতে যাবেন আমরা সি তে যাব। বাকি ২ জন মেনে নিবেন। এটা আগের থেকেই এগ্রিড আপন অ্যারেঞ্জমেন্ট। সেটা বলতেছে যে ইসলাম তো হচ্ছে অথরিটির দিন। সর্বত্র সব জায়গায় অথরিটির ব্যাপার। মিউজিক কি করে? এইসব মিউজিকের মাধ্যমে এই যে বললাম ইটস মাই লাইফ সেট মি ফ্রি। এটা বাবাকে বা মানে পৈতৃক অথরিটি যারা দেখায় বা পৈতৃক অথরিটির এগেইনস্ট এই গানটা। আপনারা কেউ যদি লিরিকটা দেখেন কখনো, এখানে বোধহয় কেউ একজন একদিন করছিলেন। মানে এটা পোস্ট করছিলেন এই জায়গায়। ওই 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 লিরিক বা ওই লিঙ্কটা। যাই হোক। তো অথরিটি বলতে আমি বললাম যে ইসলামের অথরিটি চ্যালেঞ্জ করার যত জিনিস আছে সেগুলা দেখবেন ইসলামে আইদার নিষিদ্ধ অথবা ডিসকারেজ। হ্যাঁ, কখনো এটা করতে হয়, কখনো হয়তো অথরিটির এগেইনস্ট এও দাঁড়াইতে হয়। সেটার ফিক আছে, সেটার মেথোডোলজি আছে, সেটার পদ্ধতি আছে, সেটার পন্থা আছে। অ্যানার্কি না। The reason that the contemporary pop music culture is gaining more fame and momentum as compared to more traditional types of music is due to the fact that people become desensitized মানে তাদেরকে সেন্স থাকে না আরকি তাদের with the passage of time.
Hence, singers and musicians must continually take the explicitness of the message of promiscuity and freedom to a higher level. এটা একটু বোঝার ব্যাপার আছে। এটা হচ্ছে মানে একটা সিগারেট খাওয়ার মতো ব্যাপার ধরে। যে সিগারেট খাইতে শুরু করছে, ১ম এ সে একটা সিগারেট খায় কাশতে, কাশতে শেষ হইতো আরকি। বা কাশতে, কাশতে শেষ করতে পারত না একটা সিগারেট। সে যদি এটা কন্টিনিউ করে এট দ্য এন্ড অফ ২০-৩০ বছর দেখবে সে ৪০ টা সিগারেট খাইতেছে এবং তাতেও তার মনে হইতেছে যে কিছুর অভাব আছে। এই কথাটা গানের বেলায় বলতেছেন যে মানুষ একটা জিনিসে ইউজড হয়ে যায়। তখন ওটার আরো চটকদার জিনিস লাগে তাকে অ্যাট্রাক্ট করতে বা তাকে বিমোহিত করতে বা তাকে ইনফ্লুয়েন্স করতে। সেম গোস টু পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি নিয়ে যে এই টিইডি ওই যে ওইখানে একটা আছে আরকি মানে স্কলারলি বা আতেল আলোচনা আছে। সেখানে কি বলতেছে যে ডে বাই ডে আপনার বিকৃতির লেভেলটাকে বাড়াইতে হবে। যদি না বাড়ান আপনার এটা পাইনসা লাগবে মানুষের কাছে। পর্নোগ্রাফির মানে ইন্ডাস্ট্রির কথা বলতেছেন। এবং সেই জন্য পর্নোগ্রাফি যদিও একই ধরনের খারাপ জিনিস বা একই মানে একটা হারাম জিনিস বা একটা নিষিদ্ধ জিনিস। কিন্তু আজকে ৫০ বছর আগে পর্নোগ্রাফি আর আজকের পর্নোগ্রাফিতে আকাশ পাতাল তফাৎ। নতুন, নতুন এলিমেন্ট যোগ করতে হবে। নতুন, নতুন ডাইমেনশন যোগ করতে হবে। তা নাইলে আপনার এটা অ্যাট্রাকটিভ হবে না বা এটা থেকে পয়সা বানাইতে পারবেন না বা এটা থেকে এটা মানুষে খাবে না সোজা কথা। মিউজিকের ব্যাপারটাও তাই। যে প্রমিসকিউইটি মানে ব্যভিচার বা বহুগামিতা। প্রমিসকিউইটি সোজা বাংলা বোধহয় বহুগামিতা হবে। আ আর ফ্রিডম এই যে ফ্রিডম বা রিবেলিয়ন বা এই যে যেটা বললাম ইটস মাই লাইফ সেট মি ফ্রি ওই গানটার যে থিম যেটা আরো হায়ার লেভেলে নিয়ে যেতে হবে বা আরো বেশি অ্যাট্রাক্টিভ করতে হবে আরো বেশি বোল্ড যদি আমি বলি বলতে হবে কথাগুলা তা না হলে কিন্তু আপনার মানে মানে ওটার আবেদনটা হারায় যাবে বা সেটা কোনো আবেদন থাকবে না এবং এটা মানুষে খাবে না এবং এখান থেকে আপনি পয়সা উপার্জন করতে পারবে না যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে আছে তারা এই জন্য দেখবেন যে যত দিন গেছে কথাগুলা এক্সপ্লিসিট হয়ে যাচ্ছে কথাগুলো পর্নোগ্রাফিক হয়ে যাচ্ছে গানের কথা মনে হবে যে পর্নোগ্রাফির কথা শুনতেছেন না তারপরে ফ্রিডম যেটা মানে ধরেন বাবার এগেইনস্টে হাজব্যান্ডের এগেইনস্টে বা অথরিটির এগেইনস্টে যে কথাগুলো আগে আগে যেভাবে রেখে রেখে বলতো বা একটু ইঙ্গিত দিয়ে বলতো এখন একদম সরাসরি বলা হচ্ছে বা যে যত বোল্ডলি সরাসরি বলতে পারবে তার তত সাহস সে তত পপুলার ইত্যাদি আর only by increasing the intensity of their filthy message can those singers and musicians keep on amusing and gratifying the lowest desires of their listeners and viewers শুধুমাত্র এটাকে উত্তরোত্তর বাড়ায় মানে এই কথাগুলো আসলে মানে যারা আল্লাহ আল্লাহ যাদেরকে প্রোটেক্ট করছেন যারা শোনেন নাই কোনোদিন খুব ভালো শোনার দরকারও নাই কিন্তু যাদের একটু আইডিয়া আছে তারা বুঝবেন যে কিভাবে গানের ভিতরেও একটা এক্স রেটেড সেন্স আছে কতগুলো গায়ক আছে কতগুলো আছে তাদের গানগুলো পর্যন্ত ওই ম্যাডোনা যেমন একজন ছিল বা ধরেন প্রিন্স একজন ছিল তাদের গানের ভিতরেই আবার ওই এক্স রেটেড ইগুলো চলে আসে ওইখানে আবার রেটিং আছে তো সেইটা এই ফিল্ডি মেসেজ বলতেছেন নোংরা পঙ্কিল মেসেজ যেটা নোংরা মেসেজ সেই মেসেজের ইন্টেন্সিটিটা বাড়ায় কেবল তারা মানুষের লোয়েস্ট লোয়েস্ট ডিজায়ার যেটা বেস ইনস্টিংক্ট যেটা বলি যৌনতা বেসিক্যালি সেটার কথাই বলা হচ্ছে এখানে মেইনলি লিসেনার্স এবং ভিউয়ার্সদের সেটাকে তারা আহ, আহ, আবেগতাড়িত করতে পারে এবং সেটাকে গ্র্যাটিফাইং মানে সেটাকে এক ধরনের তৃপ্তি দিতে পারে সেই ধরনের মানে আরো ইন্টেন্সিটি বাড়াইতে পারে গেল এরপরে আসতেছেন সাবহেডিংটা হচ্ছে এখনকার সাবহেডিং এটা ছিল যেটা আমরা শেষ করলাম এটা ছিল কম্পারিজিং বিটুইন সফট স্লো মিউজিক এন্ড ফাস্ট লাউড মিউজিক এটা ছিল এখনকার সাবহেডিংটা হচ্ছে রোল অফ মিউজিক ইন রিবেলিয়ন অফ ইউথ এগেইনস্ট প্যারেন্টস এটা হচ্ছে একটাই আপনাদের আমাদের একটা পেপার ছিল যে এই পেপারটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে পৃথিবীর একটা শ্রেণীর মানুষ ফ্যামিলিটাকে ভেঙে দিতে চায় পৃথিবীটাকে তারা একটা কালেকশন অফ ইন্ডিভিজুয়ালস দেখতে চায় শুধুমাত্র ব্যক্তির কালেকশন মানে একটা ব্যক্তি সমষ্টি দেখতে চায় পৃথিবীর জনসংখ্যাকে
ফ্যামিলিটাকে ভেঙে দিতে চায়। বাবা মাকে শত্রু হিসেবে পোর্ট্রে করতে চায়। এগুলো অনেক অনেক মানে কি বলবো, অনেক সুদূর প্রসারী প্ল্যান অ্যানার্কিস্টদের বা এই ধরনের কিছু মানুষ। এটা নিয়ে আমরা আলোচনা করছি। দরকার হলে আমরা আবার করবো, আরেকবার আলোচনা করবো। এটা নিয়ে আমরা আলোচনা করছি আমাদের এসসিডি আইসিডির কিছু হালাকাতে আলোচনা করছি, যে এরা পরিকল্পিতভাবে এদের, যেমন ধরেন সিমসন্স, যেটার কথা আমি বলছি, আগেও বলছি আবারও বলতেছি, আমি কোনোদিন একটা পুরা সিমসন্স দেখি নাই, কিন্তু আমি জানি এটা কি কি মানে এটার উপজীব্য কি আমি জানি। এটাও অ্যানার্কিস্টদের বানানো কার্টুন। এখানে মানে সমস্ত হায়ারার্কি বা সমস্ত ধরেন টিচারকে রিডিউল করবে, বাবাকে রিডিকুল করবে, সরি, টিচারকে রিডিকুল করবে, বাবাকে রিডিকুল করবে, ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, তাদেরকে ডিমিন করবে, তাদেরকে ছোট করবে, তারা যে মানে ক্যারিকেচার করবে তাদের, মানে এই ব্যাপার, মানে অথরিটিটা ভেঙে দিতে চায়। এটা কিন্তু একটা আহ, পরিকল্পিত, এবং এক শ্রেণীর মানুষ বিশ্বাস করে যে পৃথিবীটা এরকম হওয়া উচিত। টম এন্ড জেরি কার্টুন থেকে শুরু করে এই সিমসন থেকে শুরু করে এগুলো কিন্তু সব অ্যানার্কিস্টদের বানানো। তারা অথরিটি ভেঙে দিতে চায়। কোনো হায়ারার্কি থাকবে না, কোনো অথরিটি থাকবে না, কোনো কর্তৃত্ব থাকবে না, সবাই ইন্ডিভিজুয়াল হবে, এমনকি ফ্যামিলিও থাকবে না। তো এই সব অনেক সুদূর প্রসারী জিনিস, আমরা হয়তো এগুলো খেয়ালও করি না, এগুলোর খবরও রাখি না, বা এগুলা নিয়ে চিন্তাও করি না। কিন্তু চিন্তা করি বা না করি, খেয়াল রাখি বা না রাখি, জানি বা না জানি, আমাদের ঘরে কিন্তু এগুলো চলে আসছে। আজকে দেখবেন আমাদের ঘরেও একটা ইয়াং ছেলে বা একটা ইয়াং মেয়ে হঠাৎ একদিন বলতেছে যে নো, তুমি আমাকে যেটা বলবা, মানে তোমার তোমার কথাই আমি শুনবো, এমন কোনো কথা নেই। ওই যে ইটস মাই লাইফ সেট মি ফ্রি আর কি, সেই কথাটা। যাই হোক, আমরা আসি। এই পুরা কনসেপ্টটাই হচ্ছে অ্যান্টি ইসলামিক, অ্যান্টি গড, গডলেস কিং, গডলেস ওয়ার্ল্ডের চিন্তা ভাবনা। অ্যান্টি ইসলামিক এবং আল্লাহর অস্তিত্ব যারা বিশ্বাস করে তারা অলওয়েজই সিস্টেম, অর্ডার, ডিসিপ্লিন, হায়ারার্কি, অথরিটি, এই জিনিসগুলাকে বিশ্বাস করবে এবং এগুলার পক্ষে কথা বলবে বা এগুলাকে সুবিন্যস্ত করার চেষ্টা করবে। আর উল্টাটা হচ্ছে অ্যানার্কিস্টদেরই, যারা মনে করে যে এই সমস্ত জিনিসগুলো ভেঙে দেওয়া উচিত, এগুলো থাকা উচিত না। এরপরে বলতেছেন মিউজিক, whether from radio or recording, is a popular form of entertainment for young people. এটা দেখা যায় যে মিউজিকের কনজিউমার যদি আপনি খেয়াল করেন, ইয়াং ছেলেপেলেরাই কনজিউম করে মিউজিক, বা মিউজিকের মানে যে ইন্ডাস্ট্রি, ওটার বায়ার বা ওটার ভোক্তা হচ্ছে ইয়াং মানুষরাই। তো বলতেছেন যে আমেরিকার কথাই আসতেছে এখানে মেইনলি, 11 এবং 14 বছরের ভিতরে যারা, তারা এক সপ্তাহ 16.6 ঘন্টা মিউজিক শোনে। আর টিনেজার যারা 15 থেকে 18 ভিতরে, তাদের তারা 21.4 ঘন্টা এক সপ্তাহ করে মিউজিক শোনে আর কি। হ্যাঁ, সিডি হোক বা মিডিয়া থেকে হোক বা যেখান থেকে হোক। প্যারেন্টস মে পারসিভ ইট টু বি ইনোসেন্ট অ্যান্ড নর্মাল when children and teenagers listen to music. অনেক বাবা মাই মনে করেন, আমাদের দেশেও হয়তো কেউ কেউ মনে করেন বা করতে পারেন, একসময় হয়তো করছেন, যে মিউজিকটা রিলেটিভলি ইনোসেন্ট। আচ্ছা, আমার ছেলে তো বাইরে যেতেছে না, আমার ছেলে তো মেয়েদের স্কুলের সামনে গিয়ে দাঁড়ায় থাকতেছে না, মিউজিকই তো শুনতেছে, নিজের ঘরের কোণে শুনতেছে। আচ্ছা শুনুক, এরকম অনেকে মনে করেন কিন্তু। হ্যাঁ, আপনারা করেন সেটা বলতেছি না আমি, বা আপনাদের ভিতরে এরকম মানুষ আছেন, সেটা আনলাইকলি, কিন্তু অনেকেই কিন্তু এরকম মনে করে যে আপনার মিউজিকটা রিলেটিভলি ইনোসেন্ট অন্যান্য জিনিসগুলোর চেয়ে। when children and teenagers listen to music, but in reality sometimes, এরপরে বলতেছেন যে মানে ইন রিয়েলিটিতে, বাস্তবে যেটা হয়, ঈদের অগোচরে, গার্ডিয়ানদের অগোচরে, মিউজিক হ্যাজ ডিপ সাইকোলজিক্যাল ইমপ্লিকেশন ফর চিলড্রেন অ্যান্ড টিনেজার্স। মিউজিক মেক্স দ্য চিলড্রেন রেবেলিয়াস টুয়ার্ডস দেয়ার প্যারেন্টস। মিউজিক বা এই গান শোনা কি করে, বিদ্রোহী করে তোলে ছেলে মেয়েদের তাদের বাবা মায়ের বিরুদ্ধে। আচ্ছা, এখানে একটা একটা রিসার্চ ওয়ার্ক দিচ্ছেন, ওখান থেকে উদ্ধৃতি দিবেন পরে, এবং ওইটা সম্বন্ধে বলতেছেন যে এটা হচ্ছে জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, তাদের একটা জার্নালে এলিজাবেথ ব্রাউন বলে একজন এবং উইলিয়াম হেনরি, এই দুজন, তাদের তাদের ফাইন্ডিং হচ্ছে, মোস্ট টিনেজার্স লিসেন টু মিউজিক ইন দ্য প্রাইভেসি অফ দেয়ার হোমস
and interpret on their own the ideas presented in the music. নিজেদের ঘরের কোণে সন্তর্পণে শোনে এবং নিজেদের মতো করে সেটাকে ইন্টারপ্রেট করে। যেমন এই যে বাচ্চাদের ভিতরে আবার বাচ্চাদের মানে এই যে টিনেজার যাদের কথা বলছেন যে এই গ্রুপটা ধরেন টিন শুরু হয় কবে থেকে? 13 থেকে 19 এই সময়টা টিনেজ বলি আমরা। তো এদের এদের ভিতরে এরা সন্তর্পণে শোনে এবং নিজেদের মতো করে ইন্টারপ্রেট করে। এই যে মারা গেছে মাইকেল জ্যাকসন বা এই ধরনের এটা বাচ্চাদের ভিতর কি পপুলার ছিল মানে এই টিনেজারদের ভিতরে এটা কল্পনা করা যায় না। এবং একটা গডলি আর কি মানে কারো কারো দেবতায় পরিণত হয়েছিল এই সমস্ত লোকগুলা হয় আর কি। অথচ বাবা মা হয়তো খেয়ালই করতেছেন না যে তার বাচ্চা বা তার ছেলে বা তার মেয়ের ব্রেনটা শেপ আপ হচ্ছে অন্যের দ্বারা। অন্যে যেভাবে বলতেছে সেভাবে সে সত্যাসত্য বিচার করতেছে। উনি যে মোরালস বা যে নৈতিকতা বা যে ধর্মের আচার তাদেরকে শিখাইতে চাইছেন সেগুলা তো স্পষ্ট এবং আহ, স্পষ্ট মানে পরিষ্কারভাবে স্পষ্টভাবে লোকচক্ষুর সামনে সেগুলা হয়েছে। কিন্তু এই প্রাইভেসিতে নিজের রুমের একান্তে একটা কোনায় বসে যখন শুনতেছে তার একটা ওয়ার্ল্ড নিজস্ব একটা জগৎ আছে ওইখানে অলবিট ভার্চুয়াল নিজস্ব তার তার ব্রেনের ভিতরে একটা জগৎ আছে সেই জগতে ওই লোক বা ওই তার আর্টিস্ট যা বলতেছে সেটা তার কাছে খুব গ্রহণযোগ্য মনে হয় এবং সেটাকে সে নিজের মতো করে ইন্টারপ্রিট করে এবং সেই চোখ দিয়ে সে দুনিয়াকে দেখে উইদাউট আস নোয়িং মানে প্যারেন্টসরা জানা ছাড়াই প্যারেন্টসরা সেই ওয়ার্ল্ডে তাদের এক্সেসই নেয় অনেক সময় যখন একটা ড্যামেজ হয় তখন তারা অবাক হন যে আমার ছেলে বা আমার মেয়ে এটা কি করে করলো কি করে করতে পারে। তো এখানে মিউজিক মেক দ্য চিলড্রেন রেবেলিয়াস টুয়ার্ডস দেয়ার প্যারেন্টস গেল এটা বলছি আমরা। তো এই যে ইন্টারপ্রেট করতেছে অন দেয়ার ওন দ্য আইডিয়াস প্রেজেন্টেড ইন দ্য মিউজিক উইদাউট এনি গাইডেন্স ফ্রম দ্য এল্ডার্স। যে কোনো একটা ইন্টারপ্রিটেশন ধরেন ইভেন কোরআন হাদিসের কথা আমি বলছি আমরা এটা কাদের থেকে শিখি এই কোরআনের বাণীটা কি কোরআনে কি বলা হচ্ছে কি শুনতেছি আমরা বা এটার মানেটা কি কারা আমাদেরকে শিখায় আমাদের বাবা মা অথবা আমাদের ওস্তাদ বা এল্ডার যারা তারা আমাদেরকে ইন্টারপ্রেট করাটা শিখায় ইন্টারপ্রেট করার একটা ব্যাপার আছে কি একটা যে জন্য কোরআনের তফসিরের দরকার হয় যে জন্য কোরআনের টিচারের দরকার হয় যেদিন কোরআনের দার্সের দরকার হয় যেমন আমরা তো অনেকবার আলাপ করছি তারপরে যেমন ধরেন দিনের ব্যাপারে জোরাজুরি নাই এই কথাটা কোরআনের ব্যাপারে আসতেছে যে কোরআনের ব্যাপারেই দরকার হয় অন্য ব্যাপার তো অবশ্যই দরকার হবে কারণ অন্য ব্যাপারগুলো হচ্ছে দুরভিসন্ধি নিয়ে বা অন্য কিছু নিয়ে কেউ আপনার ভিতর কিছু ঢুকানোর চেষ্টা করতেছে আপনাকে কোনো ইন্ডক্ট্রিনেট যেটাকে বলি সেটা করার চেষ্টা করতেছে আপনার বাচ্চাকে বা আপনার সন্তানকে সেটা অতি অবশ্যই সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন মানে কাউকে এটা ভেঙে দিতে হবে কাউকে বলতে হবে যে এটা এই এখানটা হার্ম এটা এটা লাভ এটা কোরআনের ব্যাপারগুলো যদিও আল্লাহ সবার কাছে প্রেজেন্ট করছেন তারপরেও এটা টিচারদের কাছে যাওয়ার ব্যাপার আছে যে আল্লাহ এক্স্যাক্টলি কি মিন করছেন একটা কিছু দিয়ে সেটার জন্য অনেক ধরেন ব্যাকগ্রাউন্ড জানার ব্যাপার আছে কনটেক্সট জানার ব্যাপার আছে কোন অবস্থায় এই আয়াতটা নাজিল হয়েছে জানার দরকার আছে। খুব ক্লাসিক্যাল একটা উদাহরণ হচ্ছে লা ইকরাহা ফিদ্দিন দিনের ব্যাপারে কোনো জোরাজুরি নাই এটা খুব কমন একটা মিসআন্ডারস্টুড আয়াত যে দিনের ব্যাপারে কোনো জোরাজুরি নাই সুতরাং আমি আমার মতো করে দিন পালন করব আমাকে কিছু বলা যাবে না এই যে সেন্সটা এটা তো আপনি জানেন আমরা আলাপ করছি আগে যে এটা এটা আমরা যে মানে যেভাবে এটাকে প্রেজেন্ট করা হয় সেটা দুরভিসন্ধিমূলক বলা হয় যে দিনের ব্যাপারে জোরাজুরি নাই সুতরাং আমার ছেলে বা আমার মেয়ে যা ইচ্ছে সেটা করবে আমি তাদেরকে বাধা দিতে পারবো না এই ধরনের একটা সেন্স আসে বা এটা নিয়ে কথা বলেন মাফ করবেন এটা নিয়ে অনেকে কথা বলতে খ্রিস্টানরা যারা মুসলমানদেরকে খ্রিস্টান বানাতে চায় মুসলমান ছেলে মেয়েদেরকে মিশনারি স্কুলে বা মিশনারি এফোর্ট গুলার মাধ্যমে তাদেরকে প্রথমে অমুসলিম বানাইতে চায় এবং পরে খ্রিস্টান বানাইতে চায় সেগুলোর ভিতরে তারা এই জিনিসগুলা নিয়ে খেলাধুলা করে মানে এই জিনিসগুলা তারা জানে যে মুসলমানরা অ্যাভারেজ মুসলিম এই সম্বন্ধে জানে না বা অজ্ঞ এই সম্বন্ধে সুতরাং তারা এই জিনিসগুলোকে ব্যবহার করে যেমন একটা বললাম সূরা বাকারার 256 নম্বর আয়াতের একটা অংশ দিনের ব্যাপারে কোনো জোরাজুরি নেই
এই দিনের ব্যাপারে জোরাজুরি এটার ইন্টারপ্রিটেশন একটা যে কেউ যখন প্রথমবার পড়বে তার পক্ষে জানা সম্ভব না, বা জানা হয়তো ইজি না যে এটা 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 কি মিন করছেন আল্লাহ। এটা এখানে এটা আহলে কিতাবদের ব্যাপারে বলা হয়েছে যে আহলে কিতাবদেরকে জোর করে কনভার্ট করা যাবে না। এটা ছিল এটার এই বাণীর মানে মর্মার্থ যেটা। কিন্তু এটা অ্যাপ্লাই করা হচ্ছে এখন মুসলিমদের বেলায়, এবং বলা হচ্ছে যে তোমার ছেলে তোমার মেয়ে যা ইচ্ছা করবে, যেভাবে ইচ্ছে চলবে, দিনের ব্যাপারে জোরাজুরি নাই। মানে এটা হচ্ছে মোরালটা আর কি এখন, যেটা ক্রিয়েটেড বাই মিশনারিজ বা খ্রিস্টান যারা বানাইতে চায় তারাই করছে। তো এইরকম ব্যাপার আর কি। এখন গান বাজনার ব্যাপারেও কোনো গাইডেন্স থাকতেছে না। তারা যেহেতু সন্তর্পণে নিজের ওয়াকম্যান অথবা নিজের এই যে এখন যেগুলো ডিভাইস আছে কানে লাগে, ইয়ারফোন দিয়ে শুনতেছে, আপনি জানেন না সে কি শুনতেছে, এবং তার মনের খবর তো আর মন তো আর দেখা যায় না, মনের খবরও আপনি জানেন না যে কি চলতেছে ওইখানে। In addition, adolescence is the time when teenagers begin to develop standards of behavior and morality in the light of the moral standards of adults. Adolescence বয়ঃসন্ধি যেটাকে আমরা বলি, সেখানে কি করে এই সময়টাতে কি করে তারা স্ট্যান্ডার্ড অফ বিহেভিয়ার এন্ড মোরালিটি, মানে কোন আচরণটা সঠিক, কোন আচরণটা স্ট্যান্ডার্ড বা মানসম্মত, অথবা কোন আচরণ হওয়া উচিত আপনার, এবং মোরালিটি মানে নৈতিকতার এইটা, এগুলাও বড়দের দেখে দেখে তারা ফর্ম করতে শুরু করে এই বয়সটা। কিন্তু সেই বয়সটাতে আপনি কি করলেন, আপনি মিউজিক মিউজিকটা তাদের হাতে তুলে দিলেন, অথবা তারা মিউজিকে ইন্ডালজড হলো, আপনি আপনি সেটাকে ওভারলুক করলেন। সুতরাং তার যে স্ট্যান্ডার্ড অফ বিহেভিয়ার অথবা মোরালিটি, এটা আসতেছে কোথা থেকে? ওই যে গায়ক বা গায়িকা যা বলতেছে সেখান থেকে আসতেছে, আপনার কাছ থেকে আসতেছে না, আপনার কোরআন সুন্নাহ থেকে আসতেছে না, ওইখান থেকে আসতেছে। তো এই প্রসঙ্গে বলতে গিয়ে যে দুজন ইসের কথা আমরা বললাম, এলিজাবেথ ব্রাউন এমডি এন্ড উইলিয়াম হেনরি এমডি, দুজনেই ডক্টর অফ মেডিসিন, মানে পিএইচডি করা মেডিসিনে আর কি। তো তারা বলতেছেন, ইন দিস কনটেক্সট মিউজিক এ পাওয়ারফুল মিডিয়াম ইন দ্য লাইফস অফ অ্যাডোলেসেন্টস অফার্স কনফ্লিক্টিং ভ্যালুজ। মিউজিক কনফ্লিক্টিং ভ্যালুজ, কিসের সাথে কনফ্লিক্টিং ভ্যালুজ? প্রচলিত বা বাবা মার যে ভ্যালুজ বা সমাজের যে প্রচলিত ভ্যালুজ তার এগেনস্টে। The explicit sexual and violent lyrics of some forms of music often clash কথাটা এখানে হাইলাইট করার কথা, with the themes of abstinence and rational behavior promoted by adult society. বড়রা মুরব্বীরা কি করেন, কোন একটা জিনিস থেকে সংযত থাকার এবং রেশনাল আচরণ মানে ভদ্র আচরণ করার বা সংযত আচরণ করার যে শিক্ষা দিয়ে থাকেন, সেটার সাথে মিউজিকের সেক্সুয়াল নেচারের এবং ভায়োলেন্ট লিরিক, যেগুলা সেক্সুয়াল নেচারের লিরিক তো বললামই, মানে মোস্ট অফ দ্য মিউজিকে সেটা থাকে, বা কথাগুলো থাকে, ইঙ্গিত থাকে, ইভেন আমাদের দেশে মিউজিকেও। আর হচ্ছে ভায়োলেন্ট বলতে এই যে দ্রোহের একটা ব্যাপার। দ্রোহটা কিন্তু ইয়াং এজে খুব পছন্দের কথা, মানে খুব ভাল লাগে শুনতে, মানে একটা একটা আউট অফ দ্য ওয়ে কথা শুনতে। আমরা যখন বড় মানে আমাদের যখন টিনেজ শেষ হয়েছে, জাস্ট আমরা হয়তো 20-21 বছর বয়স, তখন আমাদের একটা কবিতা মনে আছে, খুব পপুলার হয়েছিল বাংলাদেশে, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো। হ্যাঁ, এই যে মানে একটা দ্রোহ আছে এটার ভিতরে, এটা ইয়াং এজে খুব ভালো লাগে অনেক কাছে, বা ইয়াংদের ভিতরে খুব পপুলার হয় এই জিনিসগুলো। তো বলতেছেন এটা এক্সপ্রেসিভ সেক্সুয়াল এবং ভায়োলেন্ট টাইপের যে থাকে, লিরিক থাকে, কথা থাকে, এই যেমন ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো, এটা অ্যাকচুয়ালি কাকে বলতেছে? এটা রাষ্ট্রযন্ত্রকে বলতেছে, বা যারা শাসক বা যারা করতেছে তাদেরকে বলতেছে। এখানে একটা দ্রোহ আছে, যেটা কিন্তু ইয়াং বয়সে খুব একটা মানে খুব পছন্দের একটা জিনিস হয়ে যায়। কিন্তু এটা কি ঠিক? এটা ঠিক না। এটা কি মানে যে নীতি কথা ইসলাম আমাদেরকে যেভাবে শেপ আপ করতে চায়, যে আদব, যে আচার আচরণ শিখাতে চায়, তার সাথে যায় না। এই হারামজাদা কথাটাই তো যায় না। একটা মুসলিমের মুখ দিয়ে এই কথাটা বাইরেই হতে পারে না, ভাত দে হারামজাদা এই কথা বাইরে হতে পারে। যাই হোক, এইসব ব্যাপারগুলো আর কি, এগুলো খুব ফাইনার জিনিস, কিন্তু আসলে এগুলো ম্যাটার করে। তো বলতেছেন যে কি করে এই কথাগুলা, মিউজিকের কথা, গানের কথা, গানের ভিতরে যে সেক্সুয়াল নেচারের অথবা ভায়োলেন্ট যেটা, ইটস মাই লাইফ সেট মি ফ্রি, এর কাছে কথা আছে, এগুলো কি করে অফেন ক্ল্যাশ উইথ দ্য থিমস অফ অ্যাবস্টিনেন্স, মানে সংযত আচরণের যে এইগুলা সেটার সাথে, এবং রেশনাল বিহেভিয়ার এবং আচরণটা সুন্দর করার যেই থাকে,
যেটা আমাদের অ্যাডাল্ট সোসাইটি মানে সমাজের মুরব্বীরা যেটা শিক্ষা দিয়ে থাকেন বা শিক্ষা দিতে চেষ্টা করেন তার সাথে ক্ল্যাশ করে। আমি একটু টাইমটা দেখে দাও। 11:12 যাই হোক, প্রফেসর অ্যালেন ব্লুম এনার কথা কিন্তু আমরা আগে পড়ছি। আগেও এনার রেফারেন্স আসছে। দ্য ক্লোজিং অফ আমেরিকান মাইন্ড যে বইটার থেকে উদ্ধৃতি দেওয়া হচ্ছে সেটা। উনি বলেন, those students do not have books, they most emphatically do have music. আজকের স্টুডেন্টদের হয়তো বই নাই বা বই নিয়ে তারা নাড়াচাড়া করে না। আপনি জানেন যে বই তো অলমোস্ট অনেকখানি বইটা রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে। মানে বইটা বাহুল্য হয়ে যাচ্ছে। সবকিছু আপনি মোবাইল ফোনে পাচ্ছেন। সবকিছু সফট কপি পাচ্ছেন। সবকিছু আপনার পিসিতে পাচ্ছেন। 1000 পেজেস এর বই আপনার কাছে ১,০০০ টা আছে আপনার পিসিতে। আপনি যখন যেটা ইচ্ছে লিখতে পারেন। সুতরাং বই ওই সেন্সে হাতে নাই বা হাতের কাছে থাকে না। ভালো বই তো থাকেই না। থাকলেও সব স্ক্র্যাপ বই থাকে। মাসুদ রানা বা ৩ গোয়েন্দা মার্কা ওগুলো থাকে। এক্সপ্লিসিট সেকশন সরি। তো বলতেছেন যে এই কিন্তু মিউজিক তাদের সাথে মিউজিকের অ্যাভেইলেবিলিটিটা আছে তাদের। বই না থাকলেও মিউজিক আছে তাদের কাছে। Nothing is more singular about this generation than its addiction to music. এখনকার যে প্রজন্মগুলা এগুলোর কথা বলতেছেন যে আহ, মানে একটা জিনিস থাকলেও মিউজিক থাকবে তাদের। আমাদের একজন আছেন এই যে মুক্তার মাগরাওই ওনার একটা মিউজিক নিয়ে একটা ছোট্ট আছে ৭-৮ মিনিটের একটা ভিডিও ক্লিপ আছে। ওটাতে উনি বলেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পশ্চিমা জগতের কথা আমেরিকান কানাডিয়ান বা আপনার নর্থ আমেরিকার কথা বলতেছেন যে ব্রিদিং এর মতো ব্যাপার মিউজিক। মানে ব্রিদিং ছাড়া মানুষ যেমন চিন্তা করতে পারে না যে শ্বাস প্রশ্বাস ছাড়া কিভাবে সে বেঁচে থাকবে, মিউজিক ছাড়া যে একটা জীবন হইতে পারে এটা ওখানে কল্পনা করতে পারে না মানুষ। সো এটা হচ্ছে আপনার আহ, ওনার কথা, প্রফেসর অ্যালেন ব্লুম তার কথা, বইটার নামও দিচ্ছেন। তো বলতেছেন যে মিউজিকের অ্যাডিকশনটা হচ্ছে মানে সবার ভিতর আছে, আর কিছু না থাকুক মানে কমন একটা জিনিস আছে না, ধরেন আমি আমি বলি যে আহ, আমরা যদি এমনি আর কি দুনিয়াবি সেন্সে বলি যে আমাদের সবার ভিতরে ধরেন এই সবার ভিতরে একটা কমন জিনিস কি আমরা সবাই খাই, ভাত খাই বা খাই মানে ফুড ফুড গ্রহণ করি, আমরা সবাই ঘুমাই, এগুলো হলো সবার ভিতরে কমন, বাংলাদেশের সকল মানুষের ভিতরে কমন। তেমনি ইয়াং জেনারেশনের ভিতরে বলতেছেন যে একটা জিনিস যদি কমনই করি আমরা তাহলে সেটা হচ্ছে মিউজিক, সবার ভিতরে আছে অলমোস্ট আর কি, বা 100% বা 99.99%। এরপরে আরেকজনের কথা বলতেছেন যে রবার্ট ব্লাই, BLY, আই হোপ আমি কোনদিন নামটা শুনি নাই, এটি কারেক্ট উচ্চারণ। উনি রক মিউজিক সম্বন্ধে বলতে গিয়ে স্পেশালি 50s এবং 60s এ যখন এটা রক মিউজিক যখন নতুন করে মানে নতুন করে তার আত্মপ্রকাশ ঘটায়, যখন থেকে নিয়ে এই ট্রেন্ডটা শুরু হয়, রক রক এবং রক এন্ড রোল, হার্ড রক এন্ড সো অন। তো তখনকার কথা বলতেছেন যে এলভিস প্রিসলির কথা বলতেছেন, ওই এই ভদ্রলোক বলতেছেন এলভিস প্রিসলি আপনার হয়তো নাম শুনছেন তার, সে আহ, আপনার এই নতুন ট্রেন্ড অফ মিউজিক অথবা ইসের একজন জনক, তার কথা বলতেছেন। এলভিস প্রিসলি লেট হিজ পেলভিস মুভ টু দ্য মিউজিক। পেলভিস আমরা আগে পড়ছি কি যে সফট মিউজিক মানুষ গাড় মানে মানুষই করে আপনার ঘাড় দোলায়, ঘাড় দোলায় অথবা মাথা দোলায়। সফট মিউজিকের তালে তালে মানুষ হয়তো মাথাটা একটু নাড়ে। আর রক মিউজিক বা ইসের ইসে কি নাড়ে, পেলভিস, পেলভিস বলতে কোমরের নিচের অংশটুকু, বা কোমর থেকে নিয়ে ডাউনওয়ার্ড, এটা মানুষ দোলায় বা এটা নাড়ে, এই জায়গাটা নাড়ে, সেটা বলতেছেন আর কি যে পেলভিস মুভ টু দ্য মিউজিক। এলভিস প্রিসলি লেট হিজ পেলভিস মুভ টু দ্য মিউজিক। তারপরে উনি বলতেছেন দ্য পপুলার হিরোজ অফ দ্য লেট 50s, কতগুলো নাম দিয়েছেন আমি আর পড়লাম না, দরকার নেই এগুলো পড়ার। all took part in the struggle to loosen everyone up and were loved for it. মানুষকে ল্যাক্স করে দেওয়া, লুজেন আপ করে দেওয়া, লুচ্চা বানানো, ডিসিপ্লিন চরিত্রহীন বানানো, বা সব বন্ধন খুলে দেওয়া, সব রেস্ট্রিকশন উঠায় নেওয়া,
যা ইচ্ছা তাই করা। এইসব জিনিসে কাজ করছেন মানে 50s লেট 50s থেকে নিয়ে যারা যারা পপুলার হিরোজ মানে যারা আইকন হয়ে থাকছেন, মেরিল মনরোর নাম আছে, এলভিস প্রেসলির নাম আছে, আরো অনেকের নাম আছে, যাই হোক সারা সবাই কি করছেন, মানুষকে ইমোরাল বানানো, চরিত্রহীন বানানো, বাধা বা বিধিনিষেধ থেকে মুক্ত করা, ঘর থেকে বের করা অ্যান্ড সো অন, মানে এই লাইনের যত কিছু মানে সমস্ত ডিসিপ্লিন, সমস্ত শৃঙ্খলা থেকে বের করে নিয়ে যাওয়ার ব্যাপারে এরা সবাই অবদান রাখছেন অ্যান্ড ওয়ার লাভড ফর ইট, এবং সেটা খুবই খুবই হয়েছে মানে সেই জন্য সবাই মানে তাদের শ্রোতারা তাদেরকে বা তাদের যারা এই কনজিউম করছেন তারা তাদেরকে ভালোবাসতেন। এটা সত্যি কথা। আপনি যখন ধরেন আপনার আপনার বয়স তো কথার কথা 10, আপনি একটা মেলায় যেতে চাচ্ছেন 1 মাইল দূরে বাড়ির থেকে, গ্রামের শুটিং এ আমি বলতেছি, বা 2 মাইল দূরে একটা মেলায় যেতে চাচ্ছেন, আপনার মা বলতেছেন না মেলায় যেতে হবে না, ওখানে অনেক ভিড় থাকে বা ধুলাবালি থাকে, অসুখ বিসুখ হবে বা রোধ করা একটা কিছু বলতেছেন, আপনার মা আপনাকে লজিক দিতেছেন যে না এটা আপনার এতে যাওয়া হবে না বা যাওয়া উচিত না, যাওয়া ঠিক না। এমন সময় পাশের বাসার বা পাশের বাড়ির খালাম্মা বা চাচি আয়েশা সুপারিশ করলেন আপনার মায়ের কাছে যে দাও না আমার বাচ্চাদের আমি যাইতে দিতেছি, তুমি দাও, অসুবিধা নেই কোনো। এই তো এর বাচ্চারা একটু যাবে, একটু একটু ঘুরবে, একটু খেলবে, বা একটু মেলাতে অনেক রকমের ব্যাপার আছে দেখার, দেখবে। ওই চাচি বা যিনি এসে সুপারিশটা করলেন তাকে আপনার লিবারেটর মনে হবে। আমি একটু ডেইলি লাইফ থেকে একটা উদাহরণ দিলাম, মনে হবে যে ওনার চেয়ে ভালো দুনিয়া কেউ নাই, আপনার এত আপন কেউ নাই, আপনার ওয়েল উইশার কেউ নাই, এবং আপনাকে বোঝেন মতো কেউ নাই। ওনাকে আপনার লিবারেটর মনে হবে, মানে একদম মুক্তি দাতা বা মুক্তিদাতি দাত্রী একজন কেউ মনে হবে। আমি মুক্তি দিচ্ছেন, আপনাকে মুক্তি দিচ্ছেন, বন্ধন থেকে বের করে নিয়ে যাচ্ছেন, এরকম মনে হবে। তো আমাদের নেচারটাই এরকম, যখন কেউ আমাদের মনের ডিজায়ারটার সাথে অ্যালাইন করে একটা কথা বলে বা আমাদেরকে আমাদেরকে উদ্ধার করে একটা ইসে থেকে, আমরা তাদেরকে মনে করি যে তারা আমাদের লিবারেটর, তারা আমাদেরকে মুক্তি দিচ্ছে, বা তারা বড় একটা কাজ করলো আমাদের হয়ে, আমাদের পক্ষে, বা আমাদের আহ, মানে আমাদের পছন্দের একটা কাজ করলো। ঠিক এই এফেক্টটাই হয় কিন্তু মিউজিকের যারা হিরোজ বা মিউজিকের যারা 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 গান গান বা গায়ক বা গায়িকা। আমি তো ওই যে 86 ইংল্যান্ডে ছিলাম যখন, তখন দেখছি ম্যাডোনার কি এফেক্ট, জাস্টিফাই মাই লাভ বা ওই গানগুলা যেগুলা মানে অত্যন্ত প্রভোকেটিভ গান, যেগুলা টিনেজারদের জন্য বিশেষ করে, এইসব গানগুলার কি কি সাংঘাতিক এফেক্ট মানে টিনেজারদের ভিতরে। আপনি চোখে দেখবেন আর কি, মানে চোখে দেখবেন যে রিয়েলাইজ করবেন যে এই গানটা শুনলো এবং তারপরে এই কথাটা বললো সে। এরপরে বলতেছেন যে এই ভদ্রলোক রবার্ট ব্লাই is arguing here that rock music was one of the major factors that contributed towards the teenage liberation mentality. এই টিনেজদের যে টিনেজার যারা, তাদের যে লিবারেশন, তাদেরকে যে কিছু বলা যাবে না, তাদেরকে রেগুলেট করা যাবে না, তাদেরকে নিয়ন্ত্রণ করা যাবে না, তারা যেমন ইচ্ছে তেমন চলবে, এইটার পেছনে এই মিউজিক, রক মিউজিক যেটা বলতেছেন, রক মিউজিক ওয়াজ ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টরস। রক মিউজিকের মাধ্যমে এটা এই আপনাদের এক সময় ওই যে 21 টিভি যেটা, এটাকে একটা সময় টেরেস্ট্রিয়াল দেওয়া হয়েছিল অল্প সময়ের জন্য, মানে অল্প কিছু সময় তারা টেরেস্ট্রিয়াল মানে কেবল টিভি তো দুই টাইপের, একটা বিটিভি যেভাবে আসে টেরেস্ট্রিয়াল টিভি না, মানে এটার জন্য কোনো কেবলের দরকার হয় না, কোনো স্যাটেলাইট ডিশের দরকার হয় না। বিটিভি যখন বিটিভির যে ট্রান্সমিশনটা, তো 21 টিভিকে ওইরকম ওইরকম একটা সুযোগ দেওয়া হয়েছিল বা একটা অবকাশ ছিল তাদের এক সময়। তো যখন তারা বলতে চাই বলে একটা প্রোগ্রাম করতো, এই প্রোগ্রামটাই ছিল যে টিনেজার ছেলেরা এবং মেয়েরা, তাদেরকে বাধা দেয় বাবা মা, তাদেরকে অনেক কিছু করতে দেয় না, বাড়িতে একটা ছেলে বন্ধুকে আসতে দেয় না বা একটা মেয়ে বন্ধুকে আসতে দেয় না ছেলের বাড়িতে, এইসব নিয়ে তাদের যে কথাগুলা এগুলা তারা ভয়েস আউট করবে, বলতে চাই, এটার প্রোগ্রামটার নাম ছিল। তো ওই সময় ধরেন যারা এই আয়োজনটা করছে বা যারা, তাদেরকে লিবারেটর মনে করা হয়েছিল, যে এরা তো মানে আমাদেরকে মুক্তি দিতে আসছে, এই সেন্সটা আর কি। এই সমস্ত গায়কদের বেলায়, এই সমস্ত নায়কদের বেলায় বা গায়িকাদের বেলায়, নায়িকাদের বেলায়, অথবা এই সমস্ত মিউজিকের বেলায় ঠিক এই ফিলিংটা কাজ করে যে এরা টিনেজ যারা বা 13 থেকে 19-এর ভিতর যে বয়সটা বললাম, এই বয়সের এদেরকে রীতিমতো মুক্তি দিতে আসছে বা রীতিমতো অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে যেতে আসছে বা জীবনের স্বাদ দিতে আসছে।
এই ধরনের সেন্সটা কাজ করে এবং এই ধরনের ফিলিংটা ইসের ভিতর হয়, যারা শ্রোতা তাদের ভিতর হয় বা যারা ইয়াংস্টার তাদের ভিতর হয়। এখানে কতগুলো স্ট্যাটিস্টিক্স দিচ্ছেন এর পরে, যে অ্যাভারেজ অফ, এখানে কতগুলো স্ট্যাটিস্টিক্স, 7 আউট অফ 7, দাঁড়ান আমি দেখি, টোটাল মিডিয়া এক্সপোজার অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্স ফ্রম রেকর্ডিং ইন্ডাস্ট্রি ওয়েবসাইট ইন 2008, সেলস অফ রেকর্ড। এখানে এটা অত ইম্পর্টেন্ট না আমাদের জন্য। তো একটা জিনিস ইম্পর্টেন্ট, যে 2008 এসে বলতেছেন যে $8 বিলিয়ন এর হয়েছিল আপনার, মানে বিক্রি হয়েছিল মিউজিক, and young people between the age of 10 and 19 accounted about 18% of the total sales. $8 বিলিয়ন বেচাকিনি হয়েছিল মিউজিক ইন্ডাস্ট্রিতে, এবং তার 18% 10 থেকে 19 বছরের মানুষজন কনজিউম করছে। The purchase of music in other countries is following the same trend as seen in the US. এটা ইউএস এর ছিল, যাই হোক। আচ্ছা, এরপরে আসতেছে, many young people report feeling that the music they listen to and the artists who create that music act as role models for them. এইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর কথা, তারা তাদের রোল মডেল। আপনি হয়তো ছোটবেলায় অতটা খেয়াল করেন নাই, প্রতিটি মুসলমানের উচিত কি, পৃথিবীর একমাত্র যদি বলি তাহলে একমাত্র, আর প্রধান যদি বলি তাহলে প্রধান রোল মডেল কে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে তাদের বাচ্চাদের কাছে। প্রত্যেকটা মুসলিমের এই লক্ষ্যে কাজ করা উচিত বা এই লক্ষ্যে মেহনত করা উচিত। কিন্তু আপনি তো সেটার ব্যাপারে কনসিয়াস না, হয়তো আমাদের সেকুলার ব্যাকগ্রাউন্ডে আমরা যারা বড় হয়েছি আমরা সেটা কনসিয়াস না। আমরা হয়তো ধরেন অন্যান্য অন্যান্য সেকুলার ক্যারেক্টার যাদেরকে আমরা মনে করি যে এরা আমাদের রোল মডেল হবেন বা হওয়া উচিত, সেগুলা দিয়ে করি। যার যে লাইনে, যার মানে অ্যাফিনিটি যে লাইনে, সেই লাইনে তাকে করে রোল মডেল বানায় আমরা দেখাতে চেষ্টা করি বা রোল মডেল বানাই। কিন্তু এগুলা বানানোর আমাদের আছে না, যে যাদের জীবনী আমরা পড়ি, ধরেন শেরে বাংলা একে ফজলুল হকের জীবনী আমরা ছোটবেলাতে পড়ছি। তারপরে আরো আগে যদি যান আপনি, কখনো হয়তো কেউ আহ বিবেকানন্দের জীবনী পড়ছেন, কখনো হয়তো কেউ আপনার ওই বিদেশি কারো, ধরেন নিউটনের পড়ছেন, অথবা থমাস আলভা এডিসনের লাইফ পড়ছেন। মানে এরা কি অ্যাকচুয়ালি, এদেরকে আমরা কেন পড়ি? এদের লাইফ, মানে এদের লাইফে অনেক আছে আপনার, অনেক অ্যাচিভমেন্ট আছে বা অনেক অনুসরণীয় অনুকরণীয় ব্যাপার আছে বলে আমরা মনে করি, সেই জন্য এদের লাইফ পড়ি। আসলে আমি তো আগেই বলে নিলাম যে আমাদের জন্য 1 নাম্বার এবং একমাত্র যদি রোল মডেল হওয়ার কথা থাকতো, যে একজনও যদি হয় রোল মডেল, সেটা কে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার কথা, যে কোনো মুসলিমের জন্য। আনফরচুনেটলি সেটা আমরা শিক্ষা দেই না বা করি না, বা অন্যান্য গুলাকে আমরা অন্যান্য রোল মডেল আমরা প্রেজেন্ট করি। কোন বীরশ্রেষ্ঠ বা কোন এই ধরনের আর কি, মানে নানা ধরনের আছে রোল মডেলের করি। কিন্তু যখন মিউজিকের অ্যাভেলেবিলিটি থাকে বাচ্চাদের, টিনেজারদের বা যারা গ্রোয়িং আপ, তাদের যখন তারা গান শোনে বা গানের কাছে এক্সপোজ থাকে, তখন তারা এদেরকেই তাদের রোল মডেল ভাবতে শুরু করে। এলভিস প্রেসলির কথা বলেন, বা এখনকার দিনে যারা গায়ক আছেন বা নায়ক আছেন, বা দুইটা মিলাই আছেন, অনেক সময় এদেরকে তারা রোল মডেল মনে করতে শুরু করে, বা আর বাকি সব গোল্লায় যায়। মিউজিকের সাথে মুভিও আসবে, অটোমেটিক্যালি আসবে। তো এই যে রোল মডেল মনে করা, এটা খুব ডেঞ্জারাস একটা ব্যাপার। They feel a connection because they think that the singer knows what mental conflicts they are going through. যেহেতু এই যে ইটস মাই লাইফ সেট মি ফ্রি, এটা যখন বলতেছে একটা গায়ক, তখন যে শুনতেছে, যে বাচ্চা মানে যে টিনেজারটা শুনতেছে, সে মনে করছে আমি তো এক্স্যাক্টলি এই জিনিসটা, আমার আম্মা বা আমার আব্বা সবকিছুতে আমাকে শুধু না বলে। আমি সিনেমা দেখতে গেলে না বলে, আমি মেলায় যেতে গেলে না বলে, বই মেলায় না বলে, ওই সিনেপ্লেক্সে যাইতে গেলে না বলে, বা ওই নেম এনিথিং, এই ধরনের যত কিছু বাবা মারা না বলে থাকে না। অথচ ওই লোকটা বলতেছে এটা আমার জীবন, সেট মি ফ্রি, আমাকে মুক্ত করে দাও, আমাকে করো না, মানে ডোন্ট ট্রাই টু কন্ট্রোল মি। এইটা হচ্ছে ওই গানটার থিম আর। তো এটা
তখন তার মনে হতে থাকে কি, আরে এক্স্যাক্টলি আমার মনের কথাটা বলতেছে ওই লোকটা। আমি তো এটাই ফিল করতেছি প্রতিদিন যে আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা হয়েছে, আমাকে মুক্তি মানে মুক্ত ভাবে বিচরণ করতে দেওয়া হচ্ছে না। আর ওই লোকটা এই কথাটাই বলতেছে। এই যে মিলটা পাইলো বা তার মনের কথা সে মনে করতেছে যে ও বলতেছে, অ্যাকচুয়ালি তো ও রেকর্ড বিক্রি করতেছে। অ্যাকচুয়ালি ও দেখছে যে এইসব করে আপনার হয়, কি বলে, গানটা চলে বেশি। সুতরাং সে আপনার রেকর্ড বিক্রি করার জন্য এই কথাগুলা বলছে। কিন্তু এ মনে করতেছে যে ও তো আমার মনের কথাটা বলতেছে। এবং এইভাবে কিন্তু ওই লোকটা বা ডক্টর আলবান যার কথা বললাম এই পার্টিকুলার গান, সে খুবই পপুলার ছিল এখানে সুইডেনে বা তার জগতে। কারণ সে তাদের মনের কথাগুলো বলতেছে বলে তারা মনে করছে এবং তাকে রোল মডেল মনে করতেছে। এটাই বলতেছেন এখানে যে যে মেন্টাল কনফ্লিক্ট গুলা, যে যে ক্রাইসিস গুলো থাকে টিনেজে বা গ্রোয়িং আপ এজে, সেগুলা মনে হয় যে তারা জানে এবং সেটার সম্বন্ধে তারা ফিল করে এবং সেইভাবে তারা রোল মডেল হয় বা তারা আপনজন হয়ে যায়। যদিও কোনো নাই। এবং আসলে ওই লোকটা বা যারা সিঙ্গার তারা কেন গান গায়? তারা বেসিক্যালি গায় হচ্ছে টাকার জন্য। টাকার জন্য এটা মানে সাংঘাতিক আ অর্থ উপার্জনকারী একটা আ ব্যাপার। মিউজিক ইন্ডাস্ট্রিটা আপনারা যারা জানেন তারা জানেন। This idea of the artist becoming role model can be described in the language of psychology in terms of social learning theory. মানে এটাকে মানে সাইকোলজির ল্যাঙ্গুয়েজে সোশ্যাল লার্নিং থিওরির আওতায় পড়ে এটা। যে কিভাবে আর্টিস্ট, একজন আর্টিস্ট মানুষের রোল মডেল হয়ে যায়। এবং এটা শুধু আ আ গানে গানে বা ওয়েস্টার্ন ওয়ার্লড এ হয় এমন কথা না, বা যারা এক্সপোজ খুব বেশি সেখানে হয় তা না। আ এমনকি সিনেমার থেকে হয়। আপনারা দেখেন যে ফ্যাশন গুলা যখন একটা সিনেমায় কোনো একটা ড্রেস, ইন্ডিয়ান সিনেমা যেটা আমাদের দেশের কিছু না। সেখানে একটা কাপড় পরছে নায়িকা, সেই কাপড়টা পরবর্তী ঈদের আমাদের মেয়েদের ডিজায়ার্ড একটা হয়ে যায়। মানে ওই কাপড়টা পরলে সে তার মতো হবে বা সে তার রোল মডেল তখন কিন্তু। আপনি বোঝেন বা না বোঝেন বা সে প্রকাশ্যে বলুক বা না বলুক, সে ওই কাপড়টা পরে কি হইতে চাইতেছে? ওই নায়িকাটা বা ওই মেয়েটার মতো হইতে চাইতেছে। অথবা ওই ছেলেটার মতো হইতে চাইতেছে। এখানে একটা ঘটনা আমি বলে শেষ করে দিব আজকের আয়োজন। সেটা হচ্ছে যে আমি একসময় সিঙ্গাপুর, সুরাবাইয়া একটা ফিডার ভেসেলে ছিলাম। সিঙ্গাপুর আর সুরাবাইয়া আপনার ইন্দোনেশিয়া যাওয়া আসা করতাম। সপ্তাহে ১ বার। তো ওইখানে তুনজুয়াং প্লাজা বলে একটা ছিল। একটা একটা জায়গা ছিল। ওখানে আমরা খাইতে যাইতাম। ওখানে একটা সিনেমা হলও ছিল। তো ওইখানে এক লোক দোকানের সাথে কথা হইতেছিল। তো সে বলতেছিল যে আমরা যখন যাচ্ছিলাম তখন কিছুদিন আগে ওইখানে আপনার আ ডেমি মুরের একটা সিনেমা, 'গোস্ট' বোধহয় সম্ভবত সিনেমাটার নাম। সেই সিনেমাটা ওই হলে চলছিল। এবং ইন্দোনেশিয়ার মেয়েদের কিন্তু চুলগুলা সিল্কি হয় এবং খুব সুন্দর চুল হয়। ওই দোকানে আমাদের বলতেছিল যে ওই ছবিটা খালি মানে ওই ছবিটা চলতে শুরু করলো, লাইন ধইরা মেয়েরা ওই সেলুনে গিয়া তাদের সুন্দর চুলগুলা কেটে সব বয়কাট হইলো আরকি। মানে বয়কাট চুল করলো। কারণ ডেমি মুর ওই ছবিতে তার চুলগুলা বয়কাট ছিল। এইটা বললাম আরকি, জাস্ট একটা ইফেক্ট যে কিভাবে মানুষ ওদেরকে রোল মডেল মনে করে, ওদের মতো হইতে চায়। যদিও আপনি মনে করবেন যে বাহ্যিকভাবে শুধু চুলটাই তো করতেছে। কিন্তু আসলে চুল করতেছে না। সে মনে প্রাণে ওকেই মনে করতেছে আইডিয়াল, ওকেই মনে হচ্ছে আদর্শ এবং তার মতো হইতে চাচ্ছে। চুল দিয়ে সে শুধু যা তার নিয়ন্ত্রণে আছে, যা তার আয়ত্তে আছে সেটা সে চেঞ্জ করে তার মতো হচ্ছে। কিন্তু মনে প্রাণে সে তাকেই রোল মডেল মনে করতেছে। তো আমাদের আজকের আয়োজন আমরা এখানে শেষ করে দিব ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। এগুলো নিয়ে আমরা যেন গভীরভাবে চিন্তা করি। স্পেশালি যারা গ্রোইং আপ ছেলেমেয়ের বাবা-মা। আমি তো আল্লাহর রহমতে এইটা অনেক আগেই পার হইছি। কিন্তু যাদের গ্রোইং আপ মানে টিনেজার বা আরো ছোট ছেলেমেয়ে আছে, তাদের এগুলো খুব ভালো করে চিন্তা করার ব্যাপার আছে। কারণ একটা এগুলার ড্যামেজ গুলা ইরিভার্সিবল হয়। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। এটা মানে বলার ব্যাপার আরকি এখানে যে আপনার চোখের সামনে দেখতে, দেখতে ১০, ১২, ১৪ বছর হয়ে যাবে বাচ্চার বয়স। আর তারপরে আপনার কথা আর কোন কাজে লাগবে না। আপনার কথা তার কাছে গ্রহণযোগ্য হবে না। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দেন বোঝার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।